15 বছরের সম্পর্কে ইতি, আর কখনো ফিরবো না। চোখে জল নিয়েই বিস্ফোরক রচনা বন্দ্যোপাধ্যায়। কি ঘটেছে তার জীবনে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। দীর্ঘ 15 বছরের জার্নি, প্রতিদিনের অভ্যাস, জীবনের নানা ওঠাপড়ার মধ্যেও দিদি নাম্বার ওয়ানের সঙ্গ ছাড়েননি তিনি। নির্বাচনী প্রচারের মাঝেও সময় বার করে এপিসোড ব্যাংকিং করেছেন। অনুষ্ঠানের মঞ্চে পা রেখে ভুলে যাওয়ার চেষ্টা করেছেন বাবা হারানোর যন্ত্রণা। সেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আর দেখা যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই চ্যানেলের তরফে নতুন প্রোমো, নতুন শো প্রকাশ্যে এসেছে। রচনার পরিবর্তে এখন নয়া মুখ স্বস্তিকা মুখোপাধ্যায়। এত বছর ধরে যে পরিবারের সঙ্গে জুড়ে ছিলেন সাংসদ তথা অভিনেত্রী রচনা, এক মুহূর্তে মুখ বদল, কতটা মন খারাপ তার কাছে। দিদি নাম্বার ওয়ান নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুললেন রচনা। 29 জুন থেকে একেবারে নতুন ফরম্যাটে আসছে নন ফিকশন শো দিদি নাম্বার ওয়ান। তার আগেই আচমকা সঞ্চালনার মুখ বদল। রচনা বন্দ্যোপাধ্যায়ের দাবি, চ্যানেল আর ডিরেক্টরস ডিপার্টমেন্ট রাতারাতি অনুষ্ঠানের মুখ বদল করে দিয়েছে। এমন কিছু যে ঘটতে পারে তার বিন্দুমাত্র ধারণাও ছিল না রচনার। তার কথায় অবশেষে আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি। সব কিছুরই তো একটা শেষ আছে। এবারে নির্বাচনের ফল বুঝিয়ে দিয়ে গেল কোনো কিছুই স্থিতিশীল নয়, সব কিছুর ওঠাপড়া থাকে। একজন যায়, অন্য মানুষ আসে, সেটাই জীবনের নিয়ম। কখনো ভাবা উচিত নয় সারা জীবন সব ধরে রাখতে পারবো। আমি কি আমার বাবাকে আটকে রাখতে পেরেছি? সবচেয়ে বেশি ভালোবাসার মানুষকেও তো হারিয়ে ফেলেছি। কিন্তু আমার পয়েন্ট হলো, কিভাবে তুমি জার্নিটা শেষ করলে। আমি তো দুদিন কাজ করিনি, দীর্ঘ 15 বছরের একটা জার্নি। এই সম্পর্কটাকে সম্মান জানানো উচিত ছিল, যেটা ওরা পারেনি। একজন যাবে, একজন আসবে, এটাই স্বাভাবিক। তবে যেভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেটাকে অপেশাদার মানসিকতা বলে বর্ণনা করেছেন রচনা। তিনি জানান, মৃত্যুর আগের দিন পর্যন্ত দিদি নাম্বার ওয়ান করবেন এমনটা কখনো ভাবনায় ছিল না তাঁর। তবে কিছু বিষয় মানতে কষ্ট হচ্ছে। রচনা বলেন, অন্য কেউ তো আমার জায়গায় আসতই, তাই বলে এভাবে একটা মানুষকে রাতারাতি বলে দিল পরশু থেকে আর আপনি থাকছেন না, এটা হতে পারে না। আমি যতদূর যাওয়ার যাব। এটাকে অপেশাদার মানসিকতা বলা হয়। 2024 সালে হুগলি থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থী রচনা। বছর দুই পরে 2026 নির্বাচনে রাজ্যের পালাবদল। রচনাকে দিদি নাম্বার ওয়ান থেকে সরিয়ে দেওয়ার পিছনে কি রয়েছে কোনো রাজনৈতিক সমীকরণ? সাংসদ তথা অভিনেত্রীর কথায় হতেই পারে, আমরা কেউই তো আসল কারণ জানি না। আমি ভাবতেও পারছি না, কারণ দিদি নাম্বার ওয়ান আমার কাছে রাজনীতির ঊর্ধ্বে। সন্তানের মতো ছিল। ছেলের যখন 3 বছর বয়স তখন থেকেই এই শোয়ের সঙ্গে যুক্ত। ছেলেটাকে বড় করলাম দিদি নাম্বার ওয়ান করতে করতে। জীবনের অনেকটা সময় দিয়ে দিলাম দিদি নাম্বার ওয়ানকে। একরাশ আক্ষেপ রচনার কণ্ঠে। তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নতুন লুক বা ফরম্যাট চেঞ্জ করা যেত বলেও মনে করেছেন তিনি। তবে ব্যবসা, রাজনীতি সব কিছুর মাঝে সময় কেটে গেলেও রচনার চিন্তা সেই মানুষগুলোকে নিয়ে যারা তার মাধ্যমেই এই শোয়ের সঙ্গে জুড়ে ছিলেন। বললেন, ওই মানুষগুলোর কি হবে বলুন তো, যারা প্রতিদিন আমার সঙ্গে কাজ করত ওই সেটে। মেকআপ ম্যান, হেয়ার ড্রায়ার, তাদেরও তো কাজ নেই এখন। পুরো টিমটাকে ধরে দুদিনের মধ্যে চেঞ্জ করে দিলে এভাবে। শিল্পীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন রচনা। তাঁর দাবি, চ্যানেল ও প্রযোজনা সংস্থার তরফে তাকে জানানো হয়েছে কন্ট্রাক্ট অনুযায়ী 7 দিনের নোটিশে কাউকে সরিয়ে দেওয়া যেতে পারে। এই নিয়মের কথা অবশ্য জানতেন রচনাও। বললেন, এই নিয়ম আছে, আমিও জানি। কিন্তু সেই নিয়ম মেনে রচনা বন্দ্যোপাধ্যায়কে ট্রিট করা হবে, যে এতদিন এই শোয়ের সঙ্গে যুক্ত। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি শুধু সব আর্টিস্টকে বলতে চাই, কোনো কন্ট্রাক্টে সই করার সময় খুব সাবধান হওয়া উচিত, কারণ দুদিনের মধ্যে নামিয়ে দেওয়া হতে পারে। আমি তো কোনোদিনও পড়েও দেখিনি ওই কাগজগুলো, কারণ দিদি নাম্বার ওয়ান আমার কাছে কন্ট্রাক্টের ঊর্ধ্বে। সন্তানের মতো ছিল। আগামী দিনে আর্টিস্টদের আরও সতর্ক হওয়া উচিত। আমার সঙ্গে যারা এটা করতে পারে সবার সঙ্গেই পারবে।
দিদি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে যাদের জন্য তাকে সরতে হলো সেই সমস্ত মানুষের প্রতি কোনো সহানুভূতি সম্মান নেই বলে ক্ষোভ উগড়ে দিলেন রচনা। বললেন, এটা অত্যন্ত ছোট মানসিকতার পরিচয়। ওরা ভাবছে বোধহয় সাংঘাতিক কেউ, যা চাইবে করতে পারবে। ওরা আমার সঙ্গে খারাপ করেছে মানে এই নয় যে আমি শোয়ের খারাপ চাইব। অনেক শুভেচ্ছা রইল দিদি নাম্বার ওয়ানের জন্য। একই সঙ্গে রচনার সংযোজন, আর কখনো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে পা দেবেন না তিনি। বললেন, আমি খুব পজিটিভ মানুষ, ভবিষ্যতেও অনেক কাজ আসবে, কিন্তু দিদি নাম্বার ওয়ান ইজ ওভার ফর মি। আর কোনোদিন ওই মঞ্চে দেখা যাবে না আমায়, কোনোদিন ফিরে যাব না, কারণ যা ওরা করেছে আমার সঙ্গে সেটা বলার মতো কোনো শব্দ আমার নেই। বিকেল 4:30 টিভি খুললেই তার মুখ দেখা যেত। প্রায় 14 বছর ধরে এটা দেখেই অভ্যস্ত ছিল বাঙালি। অভিনয় আর সঞ্চালনায় জনপ্রিয়তা পাওয়ার পর বছর দুয়েক আগে রাজনীতির দুনিয়ায় পা রাখেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি আসন থেকে সাংসদ হন তৃণমূলের টিকিটে। তবে তৃণমূলের পরাজয়ের পর সুর চড়াচ্ছেন রচনা। নিজের দাম বুঝিয়ে দিচ্ছেন স্পষ্ট ভাষায়। সম্প্রতি তিনি বলেছেন, আর বানাতে থাকার জন্য যে যোগ্যতা দরকার সেটা তিনি তৃণমূলে যোগ দেওয়ার আগেই অর্জন করেছেন। কি সেই যোগ্যতা, কত সম্পত্তি বা রয়েছে তার? 2024 নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী 2022-23 অর্থবর্ষে তিনি আয় করেছেন 3,11,22,080 টাকা। 2021-22 অর্থবর্ষে আয় করেছেন 2,41,31,380 টাকা। 2020 থেকে 21 অর্থবর্ষে আয় করেছিলেন 1,44,20,210 টাকা। 2019-20 অর্থবর্ষে তার আয় ছিল 2,31,04,650 টাকা ও 2018-19 অর্থবর্ষে আয় ছিল 2,33,74,140 টাকা। স্বামী প্রবাল বসু 2022-23 অর্থবর্ষে আয় করেছেন 2,39,240 টাকা। হলফনামায় তৃণমূল প্রার্থী জানান, রচনার হাতে তখন ছিল নগদ 1,50,000 টাকা, আর তার স্বামীর হাতে ছিল 50,000 টাকা। পিপিএ, পোস্ট অফিস সহ একাধিক স্কিমে কয়েক কোটি টাকা বিনিয়োগও করেছেন রচনা। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী রচনার নামে রয়েছে দুটি গাড়ি। 2019 সালে 8,63,000 টাকা দিয়ে গাড়িটি কিনেছিলেন তিনি। 2022 সালে কিয়া ক্যারেন্স নামে আরও একটি গাড়ি কেনেন রচনা, যার দাম ছিল 11,19,000 টাকা। রচনার স্বামীর কাছে আছে একটি গাড়ি, যেটি 2018 সালে 9,69,900 টাকা দিয়ে কেনা হয়েছিল। অস্থাবর সম্পত্তির মধ্যে রচনার কাছে রয়েছে 955 গ্রাম সোনা, যার দাম আনুমানিক 47,92,000 টাকা। সব মিলিয়ে রচনার অস্থাবর সম্পত্তির অঙ্ক 18,16,71,773 টাকা। তার স্বামীর অস্থাবর সম্পত্তি রয়েছে 67,22,522 টাকা। সোনারপুরে রয়েছে রচনার দুটি জমি, রয়েছে একাধিক ফ্ল্যাট ও বাংলো। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে রয়েছে একটি ভিলা, যার আনুমানিক দাম 1,44,55,000 টাকা। রচনার নামে আছে একটি বাংলো, যার আনুমানিক দাম 1,50,00,000 টাকা। কলকাতায় গড়িয়াহাটে মেঘমল্লার অ্যাপার্টমেন্টে রয়েছে একটি ফ্ল্যাট, যার দাম 54,52,000 টাকা। আনন্দপুরে আরবানা অ্যাপার্টমেন্টে রয়েছে রচনার আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট, যার দাম 10,41,00,000 টাকা। সব মিলিয়ে রচনার মোট স্থাবর সম্পত্তি রয়েছে 14,70,54,351 টাকার। আর রচনার স্বামীর নামে রয়েছে টলিগঞ্জে একটি ফ্ল্যাট, তাঁর স্থাবর সম্পত্তি রয়েছে 1,09,15,650 টাকার। অভিনয় ও সঞ্চালনা থেকেই টাকা আয় করেন বলে হলফনামায় উল্লেখ করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে সম্প্রতি টেলিভিশন শোয়ের সঞ্চালনার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রচনাকে। তার স্বামীর আয় হয় ব্যবসা থেকে। হলফনামার তথ্য বলছে রচনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।